যে বিধায়ী কাজে নিজের জন্য কথা বলার একটু জায়গা দখল করতে পারে না, সে কালীগঞ্জ এত বড় জায়গা, এত ক্রিটিক্যাল জায়গা, সেখানকার জন্য সে কি কাজ করবে? আমিও এআইয়ে কাজ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে 4-5 বছর কাজ করেছি, আমরা বুঝতে পারি কোনটা এআই কোনটা এআই নয়। এই সুগার মিলটা খোলার জন্য আমাকে যদি পৃথিবীর শেষ প্রান্ত অবধি হেঁটে যেতে হয় আমি যাব। আমি যদি এখানকার বিধায়ক হই আমার ওটা ফার্স্ট প্রায়োরিটি হবে ইনশাল্লাহ। আবার পলাশী সুগার মিলের চিমনি থেকে ধোঁয়া উঠবে ইনশাল্লাহ। না, ব্যাপারটা হচ্ছে যে লোক দেখানো কাজে আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না। তো আমার কথা হচ্ছে হুমায়ুন কবিরকে এত কথা বলার দরকার নেই, ভিডিওটা নিয়ে ফরেন্সিক রিপোর্ট করলেই হয়ে যায়। এরা যতটা ইমোশনালি ভালোবাসে ততটা ইমোশনালি ঘৃণাও করতে পারে, ঠিক আছে? আজও কিন্তু মীর জাফরের নাম মানুষের বেঈমান হলেই তাকে মীর জাফর বলা হয়। যে হুমায়ুন কবির কোনোদিনই এখানে মিমের নেতাদের বা তাদের সংগঠন নিয়ে আগ্রহী নয়। হুমায়ুন কবির আগ্রহী হচ্ছে আসাদুদ্দিন ওয়েসির ব্র্যান্ডটা নিয়ে। কালীগঞ্জ বিধানসভা থেকে আপনি ইন্ডিয়ান মুসলিম লীগের প্রার্থী হচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জ বিধানসভাতে যখন গ্রাউন্ড রিপোর্ট করে দেখলাম একাধিক মানুষ নানা বিষয়ে ক্ষোভ তুলছেন এবং বলছেন যে শাসক দল থেকে কোনো সাহায্য করা হয়নি এবং আপনার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আলিফা আহমেদ এবং সিপিআইএমে যাকে প্রার্থী করা হয়েছে তামান্নার মা সাবিনা ইয়াসমিন, কি কতটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, এখানে লড়াই মানে কি বলবো, লড়াই তো কোনো লড়াই হওয়ার কথা নয়, কারণ ওনার বাবা এখানে 10 বছর বিধায়ক ছিলেন। তো ওনার একটা ছোট গল্প আমি আজকে শেয়ার করতে চাই আপনাদের থ্রু দিয়ে সারা পশ্চিমবঙ্গে। যে পশ্চিমবঙ্গের একটা সংস্থা আছে WBMDFC, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, যারা কি করে সংখ্যালঘু যুবকদের লোন দেয়। তো সংখ্যালঘু যুবকদের লোন দেয় ছোট বড় ব্যবসা করার জন্য। তো সেই লোনের যে সংস্থা, তার সেই সংস্থার আমার ভাগ্যক্রমে আমার এক বন্ধু সেখানকার একজন GM হয়েছে। তো আমি যখন হায়দ্রাবাদ থেকে ফিরে আসি তখন ও আমাকে ডেকে বলে যে তুমি কিছু বলো, তোমার যদি কিছু আইডিয়াস থাকে। আমি বললাম তোমরা সংখ্যালঘু লোন দিচ্ছ, কিন্তু প্রত্যেকটা লোনের জন্য একটা সই লাগে চাকরিজীবী মানুষের। পশ্চিমবঙ্গে মুসলিমদের মধ্যে মাত্র 1-2% লোক সরকারি চাকরি করে। তাহলে যদি এই এত লোন দাও, প্রত্যেকে যদি সরকারি চাকরি সই করাতে হয়, লোন কি এরা পাবে? তখন উনি ওই অফিসার আমাকে বলেছিলেন যে এটা তো তোমার কালীগঞ্জের বিধায়ককে গিয়ে বলো। বললাম কে বললো তোমাদের যে বিধায়ক আছে? আমি বললাম কে? এনার বাবা তখন বিধায়ক ছিলেন, উনি তখন ওই WBMDFC দায়িত্বে দেখাশোনা করতেন। ওই অফিসার আমাকে বললেন যে ওই বিধায়ক যদি শুধু একটা চিঠি লিখে দেয় যে সিগনেচারের দরকার নেই, তাহলে ওরা একটা রেজলিউশন নিয়ে সরকারে জমা দেবে এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই ছোট কাজটুকু ওনার আব্বা করেননি। মানে আমি এটা দিয়ে এটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গে তো দূরে থাক, কালীগঞ্জের সাধারণ মানুষের কথা তো দূরে থাক, যুবকরা যে কিভাবে সহজে লোনটা পেতে পারে সরকারের টাকা, সেটা নিয়ে ওনার কোনো ভাবনা চিন্তা ছিল না। তো ওনার মেয়ে 8 মাস বিধায়িকা হয়েছেন, বিধানসভাতে একটিও কথা বলার উনি সুযোগ পাননি। উনি নিজে সেটা আবার ইউটিউবে বলেছেন যে আজ পর্যন্ত আমি বিধানসভায় কথা বলার সুযোগ পাইনি। আমরা আপনার চাঁদঘর থেকে বললাম যে আমাদের বিধায়িকাকে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না। তারপরে যে সেশন স্টার্ট হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে কথা বলতে দিয়েছেন। আমি আপনার থ্রু দিয়ে সারা পশ্চিমবাসীর কাছে বার্তা দিতে চাই, এটা কোনো পঞ্চায়েত বা বুথের নির্বাচন নয় যে আপনি যাকে তাকে করে প্রার্থী করে দিলেন। বিধানসভায় বিধায়কের একটা ভূমিকা থাকে, তিনি পলিসি মেকার, ল মেকার, আমরা যাকে বলি ল মেকার। মানে ভারতবর্ষের আগামী 10 বছর 5 বছরে কী প্রজেক্ট আসবে, কিভাবে কাজ করলে ভালো হবে, কিভাবে এলাকার উন্নয়ন হবে, সেই নিয়ে পলিসি বা প্রজেক্ট জমা দিতে হয়। ওনার যে 3 কোটি টাকা ফান্ড থাকে, সেই ফান্ডের মধ্যে সেই ফান্ডগুলো রিলিজ হয় ওনার প্রজেক্টের বেসিসে। তাহলে এই যে বিধায়ী কাজে নিজের জন্য কথা বলার একটু জায়গা দখল করতে পারে না, সে কালীগঞ্জ এত বড় জায়গা, এত ক্রিটিক্যাল জায়গা, সেখানকার জন্য সে কি কাজ করবে? তাই এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। মানুষের জানার ব্যাপারটা, মানুষের বিশ্বাসের ব্যাপারটা। আমি মানুষকে এটাই বলতে চাইছি যে আপনারা যেটা চোখে দেখছেন, মানুষের কথা শুনে নয়, যেটা চোখে দেখছেন তার বেসিসে আপনি ভোটটা দেন। এবং আমি দেখতে পাচ্ছি পেছনে আপনার মই চিহ্নে নানান ধরনের 5টা প্রকল্পে বা 5টা কর্মসূচির কথা বলেছেন। প্রথমে যদি আপনি এখানে জয়লাভ করেন কোনটা করবেন বলে মনে হয়? দেখুন, আমি যখন ক্লাস 7-6 পড়তাম তখন আমার মামা ওই পলাশী সুগার মিলের অ্যাপ্রেন্টিস ছিলেন। তো ওনার সাথে আমি গিয়ে পলাশী সুগার মিলের চিনি তৈরি হওয়া চিনি খেয়েছি, একদম কারখানা থেকে গরম যে নামা চিনি খেয়েছি। এই সুগার মিলটা 1934 সালে কালীগঞ্জে হয়। কালীগঞ্জের সবথেকে বড়, সবথেকে ঐতিহ্যবাহী সম্পদ। ব্রিটিশরা যদি কালীগঞ্জকে কিছু দিয়ে থাকে তাহলে এই সুগার মিলটা দিয়েছে, ঠিক আছে না? এই সুগার মিলের আন্ডারে 3 লক্ষ হেক্টর মানে 9 লাখ বিঘে জমি আছে। এই সুগার মিলটা চালু হলে ডাইরেক্টলি 3,500 লোক কাজ পাবে এবং যে স্যালারি সেটা হচ্ছে আগে এমন একটা স্যালারি ছিল যে হাই স্কুলের চাকরি ছেড়ে এই মিলে কাজ করতো। সেই সঙ্গে 3.5 লাখ পরিবার উপকৃত হবে। এই সুগার মিলটা খোলার জন্য আমাকে যদি পৃথিবীর শেষ প্রান্ত অবধি হেঁটে যেতে হয় আমি যাব। আমি যদি এখানকার বিধায়ক হই আমার ওটা ফার্স্ট প্রায়োরিটি হবে ইনশাল্লাহ, যে পলাশী সুগার মিল, আবার পলাশী সুগার মিলের চিমনি থেকে ধোঁয়া উঠবে ইনশাল্লাহ।
এই যে এত রোদের মধ্যে ঘুরে প্রচার করছেন, সেই প্রচারে নিজেকে সুস্থ রাখার জন্য কি কি খাবার খাচ্ছেন? দেখুন না, আমরা গ্রামের ছেলে, ঠিক আছে, এই গ্রাম থেকে মানে উঠে আসে, এইসব রোদ ফোদ কোনো ব্যাপার নয়। আমরা মানে গ্রামে খালি পায়ে হেঁটে হেঁটে দৌড়িয়ে ছুটে বেড়ানো লোক। এখন হয়তো চাকরির জন্য দীর্ঘদিন বাইরে ছিলাম, কিন্তু আমি এখনও গ্রামের মানুষ। এরকম রোদ ঝামেলা বাতাস আমার কিছু করতে পারবে না, তার জন্য কোনো ফুড বা ট্রিটমেন্টের দরকার নেই। আমি গ্রামেরই মানুষ, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। বিজেপি বা শাসক দলের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা যখন প্রচারে যাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ করছেন, কেউ মশলা বেটে দিচ্ছেন, কেউ পাওয়ার মিল তৈরি করে দিচ্ছেন, রান্না করে দিচ্ছেন। আপনি কি রকম করবেন? প্রচারের অভিনবত্ব কিভাবে আনবেন? দেখুন, এগুলো মিডিয়া আপনাদের জন্য খাবার ওনারা দিচ্ছেন। আমরা সাধারণ মানুষ, সাধারণের দাবি, মানুষের দাবি নিয়ে মানুষের কাছে পৌঁছতে চাই। আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ওই কি বলবো, যে আমাদের কাছে বরাবরই প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল যে কাজগুলো, মানে বাস্তব যেটা, সেটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য। আপনি দাড়ি কাটাতে বিশ্বাসী নন? না, ব্যাপারটা হচ্ছে যে লোক দেখানো কাজে আমি কোনোদিনই বিশ্বাসী ছিলাম না, তাতে কোনোদিনই লাভ হয় না। আমি বিদেশেও থেকে দেখেছি বিদেশিরা এত বেশি উন্নত একটাই কারণে, কারণ ওরা লোক দেখানো কাজও করে না, লোক দেখানো কাজে বিশ্বাসও করে না। এই যে আপনার তাকধাম মানে ঢোল পশরা বাজিয়ে আজকে আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষের ভোটার বাদ গেছে, আর এরা ঢাকঢোল পিটিয়ে ভোটার চাইতে যাচ্ছে। এটা আমার কাছে না খুব করে মানে বিবেকে লাগছে। আমাদেরকে এটা একটা প্র্যাকটিস, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এই গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলনটা করতে হবে। ওদের বাঁচাতে গেলেও আমাদেরকে জিততে হবে, কিন্তু তার জন্য এইভাবে ঢাকঢোল বাজানোর কিছু নেই। তো আমি এইগুলোর থেকে আমি বলবো সিম্পলিসিটি বেস্ট। আমি সাধারণভাবে মানুষের কাছে পৌঁছাতে চাই। আরেকটা বিষয় প্রশ্ন করবো, একটা ভিডিও ফাঁস হয়েছে হুমায়ুন কবিরের, যেখানে দেখা যাচ্ছে তিনি ডিল করেছেন বিজেপির সাথে, মানে কোটি টাকার ডিল করেছে। কি মনে হচ্ছে এই ভিডিওর সত্যতা? তিনি নিজে স্বীকার করছেন না, কিন্তু অনেকেই বলছেন। না দেখুন, যদি হুমায়ুন সাহেব যদি এটা ভাবেন যে এটা ফেক বা ডিপ ফেক দিয়ে করা, তাহলে তার কাছে অপশন আছে। কারণ তৃণমূলের এটা যে অফিসিয়াল পেজ, সেখান থেকে পোস্ট হয়েছে, এটা কিন্তু যে সে জায়গা থেকে পোস্ট হয়নি, এটা তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে পোস্ট হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি তার বুকের দম থেকে থাকে, আমি হলে ডিরেক্টলি গিয়ে ফরেন্সিক রিপোর্ট করতে পাঠাতাম। এর ফরেন্সিক রিপোর্ট হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো কে বেশি বদমাইশ বা কে বেশি আর কি করাপ্টেড এখানে। তা আমার কথা হচ্ছে, হুমায়ুন কবিরকে এত কথা বলার দরকার নেই, ভিডিওটা নিয়ে ফরেন্সিক রিপোর্ট করলেই হয়ে যায়। ঠিক আছে, আমিও এআইয়ে কাজ করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সতে 4-5 বছর কাজ করেছি। আমরা বুঝতে পারি কোনটা এআই কোনটা এআই নয়। তো সেটা আমি ফরেন্সিক রিপোর্টের উপরই ছেড়ে দেবো। এবং সেই ভিডিওতে তিনি বলছেন যে মুসলমানদের বোকা বানানো সব থেকে সহজ। তিনি এই জানিয়ে তিনি বাবরি মসজিদ করছিলেন। দেখুন, এই ভিডিওর কন্টেন্ট যদি মানে ঠিক হয়, তাহলে হুমায়ুন কবিরের আমার মনে হয় পশ্চিমবঙ্গের মাটিতে যতটুকু আবার ওর তো এমনিতে ইমেজ চলে গেছিলো বিজেপিতে জয়েন করে, যতটুকু ওর ইমেজ এই চলে এসেছিলো সেটা একদমই শেষ হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন যে এই মানুষ আমাদের কমিউনিটির মানুষ সাধারণ মানুষ, তারা ছোট ছোট কাজকে না ইমোশনাল হয়ে পড়ে। বাবরি মসজিদ নিয়ে ইমোশনের জায়গায় যেগেছে, এরা যতটা ইমোশনালি ভালোবাসে ততটা ইমোশনালি ঘৃণাও করতে পারে। ঠিক আছে, আজও কিন্তু মীর জাফরের নাম মানুষের বেঈমান হলেই তাকে মীর জাফর বলা হয়। তা আমার এগুলো ওনার জীবনে এগুলো উদাহরণ আছে। তো আমার মনে হয় কি আর বলবো, যদি এটা ঠিক হয় তাহলে তো ওনার ভবিষ্যতেই খুবই ডার্ক আর কি বলবো। একদম শেষ প্রশ্ন করবো, মিমের সঙ্গে জোট যখন ভেঙে যায় তখন তিনি বলেন মিমের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গে। এই যে মিমকে নিয়ে তিনি নাচানাচি করছিলেন যে না আমার দাদা এসছে, আমার দাদা এসছে, তখন মিম বলছে মিমের কোনো অস্তিত্ব নেই। দেখুন, আমি তো মিম করতাম, এখন তো মিমের আর নেই আমি। এবার মিমের এই উত্তরটা ওনাদের রাজনৈতিক দলের নেতারা দিলে ভালো হবে। কিন্তু হুমায়ুন কবিরকে দেখে আমার যেটা মনে হয়েছে, আমি কিন্তু মানে আমি একটা ক্যান্ডিড কনফেশন করছি, যেটা আমার মনে হয়েছিল যে হুমায়ুন কবির কোনোদিনই এখানে মিমের নেতাদের বা তাদের সংগঠন নিয়ে আগ্রহী নয়। হুমায়ুন কবির আগ্রহী হচ্ছে আসাদুদ্দিন ওয়েসির ব্র্যান্ডটা নিয়ে, তার ব্র্যান্ড ভ্যালু, ওনার সাথে স্টেজে থাকবেন। আপনি দেখেছেন যে আসাদুদ্দিন ওয়েসি যে প্রথম র্যালিটা পশ্চিমবঙ্গে আজ 5-6 বছর পর করেছেন, সেটা হুমায়ুন কবিরের র্যালি করেছেন, মিমের র্যালি করেননি। তো হুমায়ুন কবিরের র্যালি করেছেন, যেটা হুমায়ুন কবিরের পার্টির প্রচারে ছিল। তো হুমায়ুন কবির মিমের সাথে জোটটা আমার মনে হয়, এটা আমি ভুল হতে পারি, করেছিলেন একটাই, আসাদুদ্দিন ওয়েসির যে ব্র্যান্ড ইমেজ তাকে কাজে লাগাতে।